ঠিক 10 বছর পর সে ফিরেছে গ্যারিসন বারে। তবে সেখানকার কেউ তাকে চিনতে না পেরে ভাবছে, আরে এই সস্তা থমাস শেলবি এলো কই থেকে। কিন্তু এই অপমানের শোধ সে বুলেট দিয়ে নয়, বরং নিজের কাছে থাকা গ্রেনেডের পিন খুলে ওই ছোকরার জামার ভিতরে দিয়ে তাকে ছাতু বানিয়ে দেয়। আর এটাই হলো দ্য গ্রেট সিগমা ম্যান থমাস শেলবি। কিন্তু এত বছর ধরে সবার চোখের আড়ালে হারিয়ে থাকা এই মানুষটা আবার কেন ফিরল? কি এমন ঘটেছে যে সবকিছু ছেড়ে দেওয়া টমাস শেলবি আবারও রক্তের খেলায় নামতে বাধ্য হচ্ছে? এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হয়ে গেলাম তোমাদের মোস্ট ওয়ান্টেড মুভি পিকি ব্লাইন্ডার্স দ্য ইমমর্টাল ম্যানের এক্সপ্লেনেশন নিয়ে। আর যারা এখনো টমাস শেলবিকে তা চেনো না, তারা পিন কমেন্টে থাকা পুরো সিরিজটা দেখে নিয়ে জানতে পারো যে কে এই সিগমা ম্যান। আর হ্যাঁ, এই ভিডিওতে একটা সারপ্রাইজ কুইজ লুকানো আছে। যে সব নিয়ম মেনে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য আছে এই আকর্ষণীয় স্মার্ট ওয়াচ। কুইজের ডিটেলস পরে বলছি, আগে চলো মুভিতে ঢুকি। মুভি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই উত্তাল সময়ে। নাজিরা তখন খেলছে এক ভয়ঙ্কর গেম। তাদের গোপন আস্তানায় বসে তৈরি হচ্ছে হুবহু আসল পাউন্ডের মতন দেখতে জাল নোট, যা দেখে কারো বোঝার সাধ্য নেই যে কোনটা আসল বা কোনটা নকল। তাদের মাস্টার প্ল্যান ছিল এই পাহাড় সমান টাকা দিয়ে ইংল্যান্ডের অর্থনীতিকে কোনো যুদ্ধ ছাড়াই পুরোপুরি ধ্বংস করে দেওয়া। আর এই বিশাল অঙ্কের জাল নোটের ট্রানজেকশন সামলানোর দায়িত্ব দেওয়া হয় জেনারেল জনকে, যে কিনা এই জাল নোটগুলো নিয়ে ট্রেনের বগিতে করে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এবার চলো আমরা ফিরে যাই সেই প্রিয় শহর বার্মিংহামের স্মল হিতে। স্মল হিথ এখন অনেক উন্নত, কারণ বিএসএ ফ্যাক্টরি এখন অনেক বড় পরিসরে অপারেট করছে। কিন্তু ঠিক সেদিন রাতে ঘটে জার্মানদের বিভীষিকাময় এয়ার স্ট্রাইক, যার ফলে পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। তার মানে তো বুঝতেই পারছো, জার্মানরা ইতিমধ্যে ইংল্যান্ডের মাটিতে তাদের আক্রমণ শুরু করে দিয়েছে। কিন্তু এত কিছুর মাঝে আমাদের সিগমা ম্যান কোথায়? ঠিক এই প্রশ্নের উত্তর পেতেই আমরা চলে যাই স্মল হিথ থেকে অনেক দূরের একটা জিপসি গ্রামে। আর এবার আমরা দেখতে পাই আমাদের প্রিয় হিরো থমাস শেলবিকে। দেখে বুঝতেই পারছো, টমি আর আগের মতো তাগড়া যুবক নেই। সেই 1919 সালে যখন প্রথম আমরা তাকে দেখেছিলাম, তখন তার বয়স ছিল মাত্র 29 বছর। তাই তো 1890 সালে জন্ম নেওয়া থমাস শেলবি আজ 50 বছরের এক মধ্যবয়সী পরিণত মানুষ। গত 10 বছর ধরে টমি তার পরিবারের সবাইকে ছেড়ে বনবাস নিয়েছিল, সেটা তো তোমরা অনেকেই জানো। এই টানা 10 বছর টমি বাস করছে একটা বাড়িতে, যার পাশে রয়েছে তার মেয়ের রুবি শেলবির কবর এবং বড় ভাই আর্থার শেলবির সমাধি। হ্যাঁ, ঠিকই শুনেছ, আর্থার শেলবিও এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তার মানে টমির পরিবার থেকে একে একে বিদায় নিয়েছে তার স্ত্রী গ্রেস, মেয়ে রুবি, ছোট ভাই জন শেলবি, আন্ট পলি ও তার ছেলে মাইকেল, এবং সর্বশেষ টমির সবচেয়ে প্রিয় ও কাছের মানুষ আর্থার শেলবি। অর্থাৎ থমাস শেলবির এই দুনিয়াতে এখন আপন বলে আর কেউই নেই। না না, এখনো আছে। তার ফ্যামিলি ব্লাডে এখনো আছে একমাত্র বোন অ্যাডা শেলবি এবং তার সবচেয়ে ছোট ভাই ফিন শেলবি। অ্যাডা বর্তমানে এই বার্মিংহামেরই এমপি হয়েছে। ঠিক যেমনটা টমি তার বিদায়ের দিনে বলেছিল যে অ্যাডা একদিন অনেক বড় পলিটিশিয়ান হবে, আজ অ্যাডা ঠিক তাই হয়েছে। অন্যদিকে ফিন শেলবি কোথায় আছে তা কেউই জানে না। কিন্তু এরা বাদেও আমি মনে হয় আরো দুজনের কথা বলতে ভুলে গেছি। হ্যাঁ, ঠিক তাই, থমাস শেলবির দুটো ছেলের কথা, চার্লি শেলবি ও থমাসের জিপসি ঘরের ছেলে ডিউক শেলবির কথা। ডিউকের কথা তো তোমাদের মনে থাকার কথা, যে কিনা সিরিজের একদম শেষে পিকি ব্লাইন্ডার্সের দায়িত্ব নিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে, আজ থেকে এই 10 বছর ধরে পিকি ব্লাইন্ডার্স চলে সেই ডিউক শেলবির নেতৃত্বে। তার মানে থমাস শেলবির পর পিকি ব্লাইন্ডার্সের মালিক এখন ডিউক শেলবি। তো এভাবেই চলছে শেষ 10 বছর, যেখানে টমি তার রাজত্ব ছেড়ে মন দিয়েছে নিজের আত্মজীবনী বই লিখতে। এই বইয়ের প্রতি পাতায় লেখা পড়ছে টমির জীবনের প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা হেরে যাওয়ার গল্প। এই বাড়িতে টমির সাথে সেই প্রথম থেকে আছে তার বিশ্বস্ত বন্ধু জনি ডগস। দুনিয়া পাল্টালো, রাজ্য পাল্টালো, কিন্তু জনি ডগস এখনো তার বন্ধু পাল্টালো না। ঠিক এমন ভাবে দিন পার করতে করতে একদিন টমি জানতে পারে জার্মানরা আক্রমণ করে বসেছে বার্মিংহামে। জনি ডগস এসে তাকে জানায় যে কিছু জিপসি লোক এসেছে তাকে আবারও বার্মিংহামে ফিরিয়ে নিতে, কেননা তারা মনে করে যে এই যুদ্ধে টমি তাদের পাশে আসলে তাদেরকে রক্ষা করতে পারবে। কিন্তু টমি সাফ জানিয়ে দেয় যে সে আর কোনো যুদ্ধে নেই। তবে বার্মিংহামের লোকেরা এখনো তাকে রাজা বলেই জানে, আর তারা আশা করে যে একদিন টমি আবারও ফিরে এসে তাদের উদ্ধার করবে। তোমাদের মনে হতে পারে এই বুড়ো থমাস শেলবি দিয়ে এবার কি হবে? সে কি আর আগের মতন ফাইট করতে পারবে? আরে একটু অপেক্ষা করো, এরপর দেখবে থমাস শেলবির আসল রূপ। যাই হোক, ইতিমধ্যে তার সাথে দেখা করতে চলে আসে তার বোন এমপি অ্যাডা শেলবি। সেও টমিকে অনুরোধ করে বার্মিংহাম বাঁচাতে যেন সে আবারও ফিরে আসে। তবে টমি সাফ জানিয়ে দেয় যে সে নিজের ভিতরে যুদ্ধের সাথে লড়াই করে যাচ্ছে
তখন অ্যাডা তাকে মনে করিয়ে দেয় যে তার একটা পরিবার এখনো জ্যান্ত আছে, অথচ সে তার ছেলেদের সাথে কোনো কথাও বলে না। তার বড় ছেলে চার্লি এখন আছে নর্থ আমেরিকায়, আর ছোট ছেলে ডিউক তো হয়েছে পিকি ব্লাইন্ডার্স। শুধু তাই নয়, সে হয়ে উঠেছে টমির চেয়েও দুর্ধর্ষ। টমি তো তাও ভালো মন্দের মধ্যে ফারাক বুঝতো, কিন্তু তার ছেলে ডিউক একদম মনস্টার। সে বাপের করা পিকি ব্লাইন্ডার্স দিয়ে এখন দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নেই যে সে বাদ রেখেছে। তাই অ্যাডা টমিকে অনুরোধ করে যাতে এই ডিউককে সে এক্ষুনি থামায়, তা না হলে সরকার খুব দ্রুতই তাকে ফাঁসিতে ঝোলাবে। কিন্তু এইসব শুনেও টমির মন গলে না, আর কিছু না বলেই সে সেখান থেকে চলে আসে। আর এরপরে আমরা দেখতে পাই পিকি ব্লাইন্ডার্সের সেকেন্ড জেনারেশনকে, আর এর নেতৃত্ব দিচ্ছে থমাস শেলবির ছেলে ডিউক শেলবি। ইনোসেন্ট চেহারার পিছনে সে এখন হয়ে উঠেছে নিজ এলাকার ত্রাস। চুরি, ডাকাতি, খুন এমন কোনো কিছু বাদ নেই যা সে করে না। এভাবেই তাকে দেখা যায় সেনাবাহিনীর গোডাউন থেকে পুরো দল নিয়ে সে তাদের অস্ত্র লুট করে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো, দেশের সেনাবাহিনীও তার কাছে নিরাপদ না। এভাবেই সবাইকে মেরে ধরে আর হুমকি দিয়ে সে সব অস্ত্র লুট করে নিয়ে আসে নিজের ডেরায়। পরের দিন সকালে যখন অ্যাডা ডিউকের এই সব কর্মকাণ্ডের কথা জানতে পারে, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারণ ডিউকের এই হঠকারী কাজের জন্য তার উপরে আইনি ব্যবস্থা নেওয়ার উপক্রম হয়েছে। এখন ডিউককে থামানোর জন্য টমির সাহায্য খুবই দরকার ছিল, কিন্তু টমি তো নিজের জেদেই অটল, তাই সে কিছুতেই এই ঝামেলায় জড়াতে রাজি হয় না। অ্যাডা যখন ডিউকের ঘটানো সেই ধ্বংসলীলা দেখতে যায়, তখন সেখানকার সাধারণ মানুষ উল্টো অ্যাডার উপরেই চড়া হয়। তারা বলে যে এই সর্বনাশ কেবল পিকি ব্লাইন্ডার্সের জন্য হয়েছে, আর এই বলে তারা সব দোষ অ্যাডার ঘাড়ে চাপিয়ে দেয়। তবে ডিউক কিন্তু কেবল এখানেই থেমে নেই, কেননা তার কুকর্মের নাম ছড়িয়ে পড়েছে পুরো ইংল্যান্ড জুড়ে। তাই তো এবার তার সাথে দেখা করতে আসে এমন এক ব্যক্তি যাকে আমরা একদম শুরুতে দেখেছিলাম। হ্যাঁ, এই সেই জেনারেল জন, যার উপর দায়িত্ব দেওয়া ছিল জাল নোটগুলোকে ইংল্যান্ডে সার্কুলেট করার। এখন ইংল্যান্ডকে পিকি ব্লাইন্ডার্স ছাড়া আর কেই বা ভালো করে চেনে, তাই তো সে ডিউককে অফার করে বসে এই কাজ করার জন্য। ডিউক তো সিগমা স্টাইলে জানাই কোনো ব্যাপার না, কাজ হয়ে যাবে। কিন্তু জন মনে করিয়ে দেয় যে এটা কোনো ছেলে খেলা নয়। এমনকি তোমার বাপ থমাস শেলবিও এই অফার শুনলে দুবার ভেবে ডিল করত, কেন এটা হলো নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করার অফার। কিন্তু এইসব কথা ডিউকের কানে যায় না। সে বলে পিকি ব্লাইন্ডার্সে থমাস শেলবি এখন কেবলই অতীত, এখন থেকে আমি এই সব শুনে জেনারেল মুচকি হাসি দিয়ে ডিল ফাইনাল করে চলে যায়। তো এবার তোমাদের জানাই এই ভিডিওর কুইজের সম্পর্কে। এই ভিডিওতে আমি 3টা শব্দ লুকিয়ে রাখবো। এই 3টা শব্দ জোড়া দিলে একটা সিক্রেট কোড তৈরি হবে। এবার সেই কোডটা বের করে তা তোমরা কমেন্টে জানাবে। আর হ্যাঁ, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওতে লাইক দেবে, তাদের উইনার হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজন পেয়ে যাবে এই আকর্ষণীয় গিফট। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর জানিয়ে দাও তোমার উত্তর। এবার চলো আবারও ফিরি মুভির গল্পে। এরপর দেখা যায় টমি তার নিজ বাড়িতে যখন একা বসেছিল, ঠিক সেই সময় ভূতের মতন হাজির হয় এক সুন্দরী মেয়ে। এই মেয়েকে দেখে টমি পুরো অবাক হয়ে যায়, কেননা তার চেহারা হুবহু ডিউকের মা জেল্ডার মতো। আসলে কাউলো নামের এই মেয়েটা হলো জেল্ডার যমজ বোন। এছাড়াও তোমাদেরকে জানিয়ে রাখি যে জেল্ডা মানে টমির প্রেমিকা ছিল একজন জিপসি। তাদের ক্ষমতা ছিল মৃত আত্মাদের সাথে কথা বলতে পারা। তো এখানে কাওলা তাকে জানায় যে সে নাকি তার বোনের সাথে কথা বলে জেনেছে যে টমি যদি নিজের এই অপরাধবোধ আর তার মাথায় ঘুরতে থাকা সব আত্মার আর্তনাদ ভুলতে চায়, তাহলে সে যেন তার ছেলে ডিউককে হেল্প করে। সে জানতে পেরেছে ডিউকের অনেক বড় বিপদ আছে সামনে, আর এই বিপদ থেকে কেবল টমি তাকে উদ্ধার করতে পারবে। তাই তারা চায় টমি যেন তার ছেলেকে এই নরকের হাত থেকে বাঁচায়, আর এর বদলে টমি যে মানসিক শান্তি খুঁজছে তারা তা তাকে ফিরিয়ে দেবে। এই শান্তি শব্দটা শুনে টমির মন কিছুটা নরম হয়, কারণ নিজের এতগুলো মানুষের বিয়োগ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, যার ফলে সে না পারতো নিজেকে শেষ করতে, আবার না পারতো এসব সহ্য করতে। কিন্তু টমি এখনো জানে না তার নিজের ছেলে তার জন্য কত বড় এক ভয়ানক ফাঁদ পেতে বসে আছে। এদিকে অ্যাডা সরাসরি ডিউকের কাছে গিয়ে তার এমন অপকর্ম বন্ধ করতে বলে, অন্যথায় সে বাধ্য হবে তাকে অ্যারেস্ট করতে। কিন্তু কে শোনে কার কথা? ডিউক সাফ জানিয়ে দেয় যে তার পরিবারের সবাই মরেছে ওই থমাস শেলবির জন্য, তাই এখন সে যা করবে তার জন্য কারোর পারমিশন সে নেবে না। মানে বুঝতেই পারছো যে ডিউক তার বাবাকে কতটা ঘৃণা করে। তবে যাওয়ার আগে অ্যাডা তাকে সাবধান করে দিয়ে বলে যে এখন যেমন টমির মাথার উপরে কেউ নেই, একদিন তোমার মাথার উপরেও কেউ থাকবে না, আর এরপর তোমাকে রাস্তায় পড়ে মরতে হবে।
এই বলে অ্যাডা সেখান থেকে সোজা চলে যায় সেসব মানুষের কাছে যারা নিজ চোখে দেখেছিল ডিউক তাদের অস্ত্র চুরি করছে। অ্যাডা আসলে চাইছে সেখানকার মানুষদের জবানবন্দি নিয়ে ডিউকের বিরুদ্ধে একটা শক্ত আইনি ব্যবস্থা নিতে, কিন্তু টমির আর এক বিশ্বস্ত সহচর চার্লি জানায় যদি কেউ ডিউককে থামাতে পারে তাহলে সেটা কেবল পারবে থমাস শেলবি নিজে। অন্যদিকে টমিকে কাউলো এখনো নানাভাবে বোঝাচ্ছে যে কেন তার ছেলেকে তার বাঁচানো উচিত। সে জানায় যদি টমি তার ছেলেকে এই বিপদ থেকে বাঁচায় তাহলে সে সব মৃত আত্মাদের সাথে টমির কথা বলার ব্যবস্থা করে দেবে, এমনকি আজীবনের জন্য তাকে তাদের কাছ থেকে মুক্ত করে দেবে। এছাড়াও সে জানায় তার বোন জেলডার আত্মাকে সে নিজের শরীরে জায়গা দিয়েছে, আর এটা দেওয়ার কারণ শুধুমাত্র টমিকে আবারও সেই হ্যাপিনেস দেওয়ার জন্য যা সে শেষবার পেয়েছিল 1914 সালে। আর এই কথা বলেই সে টমিকে আহ্বান করে একান্ত সময়ের জন্য। কাউলো জানায় টমি তুমি এখনো আগের মতোই শক্তিশালী আর সাহসী আছো, না হয় একবার এসেই দেখো। এই কথা শুনে টমি নিজেকে আর স্থির রাখতে পারে না, আর এরপরে কি হয় তা তো তোমাদের আর বলতে হবে না। এদিকে অ্যাডা একের পর এক মানুষের সাক্ষী নিতে চাইছে ডিউককে আটকানোর জন্য, কিন্তু ডিউক এদিকে আবারও আছে বড় খেলা নিয়ে। এখানে দেখা যায় ডিউকের সাথে জন এবার একজন নাজি অফিসার ভিলগিলকে নিয়ে এসেছে। ভিলগিল আসলে জানতে চায় যে ডিউক কিভাবে এই বিপুল পরিমাণ জাল নোট পুরো ইংল্যান্ডে ছড়িয়ে দেবে। তখন ডিউক তার মাস্টার প্ল্যান খুলে বলে। সে জানায় যে প্রথমে সে 3টা জাহাজে টাকা ভরবে আর তাদের লোক পুরো দেশে তা পৌঁছে দেবে, কারণ প্রতিটা সেনাবাহিনীতেই তাদের চেনা লোক আছে, তাই এই মিশনে কোনোই সমস্যা হবে না। এখন এই ভিলগিল কিন্তু ডিউকের উপরে পুরোপুরি ভরসা করতে পারছে না, কারণ সে জানতো যে জিপসিরা কখনো সাধারণত নিজের পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে না। তখন ডিউক বলে যে তার এখন কোনো পরিবার নেই। ডিউকের এই কথা শুনে ভিলগিল খুব খুশি হয় ঠিকই, কিন্তু এরপর এমন এক কাণ্ড ঘটে যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে এখানেই রিভিল হয় যে এই ভিলগিল হলো ডাবল এজেন্ট। সে এক প্রস্টিটিউটের সাথে রাত কাটানোর সময় নেশার ঘরে বলেছিল যে সে নাকি এই মিশনের কথা ইংল্যান্ডকে জানিয়ে দেবে, আর জেনারেল জন মূলত তাকে এখানে কৌশলে ডেকে এনেছে খতম করার জন্য। এবার এই দায়িত্ব দেওয়া হয় ডিউকের উপর এবং তাকে মেরে প্রমাণ করতে বলা হয় তার লয়ালিটি। ডিউক কোনো কিছু চিন্তা না করে তাকে হেডশট দিয়ে পরপারে পাঠিয়ে দেয়, আর ফাইনালি সে জনের সম্পূর্ণ লয়ালিটি নিতে সক্ষম হয়। এবার তার কাজ হলো লাশ গায়েব করা। তাই ডিউক এবার যা করে তা তুমি ভাবতেও পারবে না, কারণ সে রীতিমতন শুকুর দিয়ে ওই বান্দার লাশ খাইয়ে ছাড়ে। মানে কি আর বলবো, এই ডিউক কোনো গ্যাংস্টার না, সে হলো মনস্টার। তবে প্রত্যেকটা মনস্টারকে বধ করতে প্রয়োজন হয় ভয়ঙ্কর ডেভিলের, আর সেই ডেভিল হলো আসল সিগমা থমাস শেলবি। তাই তো পরের দিনেই থমাস তার সেই চিরচেনা পিকি ব্লাইন্ডার্সের গেট আপ নিয়ে রেডি হয়ে পড়ে মনস্টারকে থামাতে। ঠিক 10 বছর পর টমি আবারও পড়ল তার প্রাণের পিকি ক্যাপ, আর এরপর জনি ডগসকে নিয়ে বেরিয়ে পড়ে তার প্রিয় গাড়ি নিয়ে। তবে এদিকে ডিউকের হাতে এসে পড়েছে এমন এক ভয়ঙ্কর কাজ যা তার জন্য করা ছিল এক প্রকার ইম্পসিবল। জেনারেল জন তাকে জানায় তোমার নেক্সট অ্যাসাইনমেন্ট হলো অ্যাডা শেলবিকে খুন করা, মানে ডিউককে হত্যা করতে হবে তার আপন ফুপুকে। কিন্তু কেন? কারণ জন জানতে পেরেছে যে অ্যাডা ইতিমধ্যে সাক্ষী জোগাড় করে ডিউককে জেলে নিতে চলেছে, তাই তাকে বাঁচাতে এই কাজ করতেই হবে। এই প্রথম ডিউক এমন অ্যাসাইনমেন্টের কথা শুনে ভিতরে ভিতরে কাঁপতে থাকে, কারণ এবার তাকে খুন করতে হবে নিজের পরিবারের লোককে। কিন্তু মনস্টার হলে যা হয়, ডিউক শত কষ্ট হবে জেনেও এই অ্যাসাইনমেন্টে রাজি হয়ে যায়। এবার সেই প্ল্যানকে বাস্তবায়ন করতে ডিউক রাস্তায় পিছু নেয় অ্যাডার, কিন্তু প্রতিবারই সে কোনোভাবেই তার নিজের ফুপুকে খুন করতে পারছিল না, কেননা হাজার হলেও তার শরীরের রক্তে বইছে ব্লাড শেলবি। ঠিক এই বিষয়টাই লক্ষ্য করে জেনারেল জন। সে বুঝতে পারে যে তাকে দিয়ে এই কাজ সম্ভব নয়, তাই তো ডিউকের উপরে আস্থা হারিয়ে সে নিজে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে অ্যাডাকে হেডশট দিয়ে মাটিতে লুটিয়ে দেয়। একদম শেষ মুহূর্তে কিন্তু ডিউক তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। তার চোখের সামনে মারা পড়ে অ্যাডা শেলবি, আর এর জন্য দায়ী সে নিজেও। আর ঠিক এই মুহূর্তে টমি তার গাড়ির সামনে অ্যাডাকে দেখতে পায়। এমন নির্জন জায়গায় অ্যাডাকে দেখে টমি বুঝতে পারে অ্যাডা এই পৃথিবীতে আর নেই, সেও যোগ দিয়েছে মৃতদের দলে। মুভির এই সিন আমাকে এমনভাবে গুজবাম দিয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না।
এরপর টমি দ্রুত চলে যায় অ্যাডার লাশ দেখতে মর্গে, কিন্তু লাশ ছুঁয়ে দেখার আগে টমি চলে যায় তার আস্তানা গ্যারিসন বারে। এখানে ঢুকতেই সে দেখতে পায় এক এলাহি কাণ্ড। বাইরের লোকেরা এটাকে পুরো হেরামখানা বানিয়ে রেখেছে। এবার টমি ঢুকে আস্তে করে বারের গান বন্ধ করে দেয়। এরপর সেই পুরাতন স্টাইলে একটা সিগারেট ধরিয়ে সে আস্তে করে বলে, এই বারের মালিক কোথায়? কিন্তু ওখানকার ছেলেরা তো আর টমিকে চেনে না। তারা উল্টো টমিকে নিয়ে হাসাহাসি আর ঠাট্টা শুরু করে দিয়ে বলে, আরে এ তো দেখি কপি টমাস শেলবি। তবে ইতিমধ্যেই একজন যখন দেখতে পায় এটাই আসল টমি, তখন সে সবাইকে বলে, ভাই তোরা ভুল লোকের সাথে পাঙ্গা নিচ্ছিস, এই হলো আমাদের থমাস শেলবি। কিন্তু এইসব কথা যখন ওই ছোকরার কানে না যায়, তখন টমি দেখায় তার আসল খেল। সে ঝটপট একটা গ্রেনেড বের করে তার পিন খুলে নেয়। এরপর ওই ছেলের শরীরের ভিতরে তার ঢুকিয়ে দেয়। এবার ছেলেটা ভয়ে চিৎকার করতে করতে বাইরে পালায়, আর ঠিক তখনই বিকট শব্দে সে ছাতু হয়ে যায়। মানে কি আর বলবো, টমির বয়স হলেও সোয়াগ এখনো ঠিক আগের মতোই আছে। এরপর টমি শান্ত হয়ে প্রশ্ন করে, ডিউক কোথায়? অর্থাৎ এবার পালা তার ছেলের পিঠের ছাল তুলে নেওয়ার। তাই টমি সরাসরি গিয়ে পৌঁছায় ডিউকের কাছে, আর এখানে তাকে বেদম পেটানো হয়, কারণ টমি জানে এই কাজ ডিউক ছাড়া আর কেউ করতে সাহস করবে না। তখন ডিউক বলে সে অ্যাডাকে মারেনি, সে কখনোই আপন মানুষদেরকে মারতে পারে না। এছাড়াও সে জানায় যে জেনারেল জন অ্যাডাকে মেরেছে, আর সে ডিউকের সাথে একটা বিশাল বড় চুক্তি করতে যাচ্ছে। টমি যখন সেই চুক্তির ব্যাপারে জানতে চায়, তখন ডিউক তাকে সব খুলে বলে। এই সব শোনার পর টমি সরাসরি চলে আসে মর্গে, কারণ সে জানতো যে জন অ্যাডাকে মারার পর টমিকে শেষ করে দিতে এখানে আসবে। তাই টমি জনি ডক্সকে বন্দুক নিয়ে সেখান থেকে সরে যেতে বলে। এরপর টমি যখন অ্যাডার লাশের সামনে দাঁড়িয়ে, তখন তার গলার স্বর ভেঙে যায়। সে বুঝতে পারে যে তার পরিবারের সবাই এখন মৃত। সে মনে মনে আক্ষেপ করতে থাকে, যদি সে অ্যাডার কথা শুনে আগে এখানে ডিউককে থামাতো, তবে হয়তো আজ এই দৃশ্য দেখতে হতো না। টমি আরও এখানে একটা বিশাল কনফেস করে। সে জানায় সে নিজ হাতে তার ভাই আর্থারকে খুন করেছে। এই কথাটা শুনে আমি নিজেও থ হয়ে গিয়েছিলাম। থমাস শেলবি তার ভাইয়ের আসল হত্যাকারী? কিন্তু কেন? আসলে আর্থার নিজেও তার স্ত্রী সন্তান হারিয়ে একদম উন্মাদ হয়ে যায়। তাই মৃত্যুই ছিল একমাত্র পথ তাকে শান্তি দেবার, যার ফলে শত কষ্ট বুকে নিয়ে এই শান্তি দিতে বাধ্য হয় থমাস শেলবি নিজে। একবার ভাবো, একজন মানুষ যে নিজের ভাইকে মেরেছে, যার বোনকে তার চোখের সামনে খুন করা হয়েছে, এখন সেই মানুষটা একা দাঁড়িয়ে আছে তার বোনের লাশের সামনে। হ্যাঁ, এটাই থমাস শেলবির জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। এভাবেই কিছুক্ষণ পরে সেখানে জন চলে আসে টমিকে মারতে। শুরু হয় দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ গোলাগুলি, তবে কেউ কাউকে ঘায়েল করতে পারছিল না। মজার ব্যাপার হলো তারা দুজনে একে অপরের গুলি চালানোর ধরন দেখে বোঝা যায় যে দুজনেই পাক্কা যোদ্ধা। জন মনে করে যে হিটলার দুনিয়ার সব খারাপ মানুষকে মেরে বড় উপকার করছে, আর তাদের সবার এখন টাকার পিছনে ছোটা উচিত। কিন্তু টমি হঠাৎ লক্ষ্য করে যে জনের বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। জন তখন সেখান থেকে পালানো শুরু করে, আর টমি তার পিছু পিছু গুলি চালালেও জন কোনো মতে প্রাণে বেঁচে যায়। কি মনে হয়, টমি কি ইচ্ছে করে তাকে যেতে দিল, নাকি এর পিছনেও কোনো কারণ আছে? এই প্রশ্নের উত্তর একটু পরে পাওয়া যাবে। এরপর দেখা যায় টমি আপাদমস্তক কাদা মাখামাখি গায়ে তার প্রিয় ঘোড়ায় চড়ে পুরো শহরের রাস্তায় এগিয়ে চলছে। ঠিক যেন মনে হচ্ছে 1919 সালের টমি আবারও ফিরে এসেছে বার্মিংহামে। এই প্রথম বার্মিংহামের মানুষরা তাকে দেখতে পেয়ে একবার ছুঁয়ে দেখতে চাইছিল, কারণ টমি তো তাদের ত্রাণকর্তা ছিল। তাই আজ তার ফিরে আসাতে সবাই আবারও স্বস্তির নিঃশ্বাস নিতে শুরু করে। তবে এবার যা ঘটে সেটা এই মুভির সবচেয়ে বড় স্টেপ। কাউলো এসেছে ডিউকের সাথে দেখা করতে। এখানে সে জানায় টমি তোমাকে হেল্প করার জন্য এসেছে, তাই তুমি চুপচাপ তার কথা মতো সব কাজ করবে, ঠিক যেমনটা করে বাধ্য ছেলেরা। কিন্তু তোমার বাবা তার জীবনে শান্তি চায়, আর এই শান্তি দেওয়ার কাজটা তোমাকে নিজ হাতেই করতে হবে। এই বলে সে ডিউকের হাতে একটা বুলেট তুলে দেয়, যার উপরে লেখা টমি। ভাইরে ভাই, একবার চিন্তা করো, ডিউককে এবার অ্যাসাইন করা হলো নিজের বাবাকে হত্যা করার জন্য। আর এখানে কাউলো চলে যাওয়ার পর ডিউক তার হাতে থাকা কয়েনটাকে টস করে, ঠিক যেমনটা টমি করত যখন সে কোনো সিদ্ধান্তহীনতায় ভুগত। এই কয়েন টসের রেজাল্ট দেখে ডিউক একটা দীর্ঘশ্বাস ফেলে।
তাহলে কি শেষ পর্যন্ত ডিউকের হাতে মরতে যাচ্ছে থমাস শেলবি? উত্তরটা আর কিছুক্ষণের জন্য তোলা থাক। ততক্ষণে তোমাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমি দুটো ওয়ার্ড কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, তাই পিছনে তোমরা একটু ভালো করে খুঁজলে কিন্তু পেয়ে যাবে। আর শেষের ওয়ার্ডটা পেয়ে যাবে একদম মুভির শেষ দিকে। যাই হোক, ইতিমধ্যে টমি আর ডিউক একজোট হয় জনকে শেষ করার জন্য। অ্যাডার ফিউনারেলে সে প্রতিজ্ঞা করে এই যুদ্ধের শেষ সে নিজেই করবে। তবে ডিউক তো কেবল উপরে উপরে টমির সাথে তাল দিচ্ছিল, তাই তলে তলে সে জনকে কল করে বসে। সে জনকে জানায় যে টমি তাকে খতম করার জন্য এদিকে আসছে, ডিউক তাকে সাহায্য করবে এই ব্যাপারে, তবে তাকে আগে সে টাকার ডিল ব্যাক দিতে হবে। এই কথা শুনে জনও বুঝতে পারে যে ডিউক কত বড় লেভেলের বিশ্বাসঘাতক। সে তার নিজের বাবাকে পর্যন্ত ছাড় দিচ্ছে না। কিন্তু এখানে ডিউকের যে এক্সপ্রেশন দেখা যায় তাতে মনে হচ্ছে তার মনের ভিতরে যেন অন্য এক ঝড় বয়ে যাচ্ছে। এরপর দেখা যায় টমি গিয়েছে স্ট্যাগ নামের একটা লোকের সাথে দেখা করতে। স্ট্যাগ ইতিমধ্যে জনের কারখানার সব খবর বের করে ফেলেছে। এখানে টমির লক্ষ্য জনকে মেরে ফেলা এবং নাজিদের শেষ করে দিয়ে নিজের দেশের উপরে শেষবারের মতো একটি উপকার করা। তাই টমি তার সব অস্ত্রশস্ত্র গাড়িতে বোঝাই করে নেয়। এরপর স্ট্যাগের কাছে ডিউকের প্রশংসা করে সে বলে যে ডিউকের উপরে তার পূর্ণ ভরসা আছে। এরপর তারা সবাই মিলে ফ্যাক্টরিতে ঢোকার জন্য আলাদা রাস্তার ম্যাপ খুঁটিয়ে দেখতে থাকে। ঠিক হয় যে তাদের দলবল পানির রাস্তা দিয়ে ঢুকবে এবং সেই লুকানো জাল নোটগুলো তারা খুঁজে বের করবে। আর টমি নিজেই টানেলের রাস্তা দিয়ে ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে স্ট্যাগ তাকে সাবধান করে দিয়ে বলে যে লিভারপুল এলাকায় এখন ভয়াবহ যুদ্ধ চলছে, যার ফলে টানেলের ওই পথ দিয়ে যাওয়াটা ভীষণ বিপজ্জনক হতে পারে। কিন্তু টমি নাছোড়বান্দা, সে ওই দুর্গম পথ দিয়ে যাওয়ার জেদ ধরে। পরের দিন টমি তার বইয়ের লেখাটা শেষ করে। সেখানে সে তাদের ছেলেদের কথা লিখেছিল। তার মনে হচ্ছে ডিউক এখন আগের চেয়ে অনেক বেশি যোগ্য হয়ে উঠেছে, কারণ সে বিশ্বাস করছে ডিউকই তার আসল উত্তরসূরি। কিন্তু সে এখনো জানে না যে ডিউকের পকেটে অবস্থান করছে তার নামে লেখা বুলেট। এর কিছুক্ষণ পর সবাই এবার আলাদা হয়ে যায়, কারণ তাদের পরিকল্পনা অনুযায়ী ঠিক রাত 12টার সময় ফ্যাক্টরিতে পৌঁছাতে হবে। এদিকে টমি আর কাউলো মিলে যখন টানেল খুঁড়ছিল তখন টমি তাকে তার হাত দেখে ভবিষ্যৎ বলতে বলে। ঠিক এই মুহূর্তে কাউলো জানায় আজই সে তার শান্তির খোঁজ পাবে। এই একটা কথায় টমি বুঝে যায় যে তার সামনে কি ঘটতে যাচ্ছে, কেননা টমি জানে একমাত্র মৃত্যুই তার চির শান্তির পথ। তো এই সব কিছুর মাঝে ডিউক ইতিমধ্যে উপস্থিত হয় জনের ডেরায়। এখানে জন প্রথমে বলে যে আরে এ তো ঘোর কলিযুগ, একটা ছেলে আজ তার নিজের বাবাকে মারার জন্য প্ল্যান করছে। ডিউক এই সব কথার কোনো উত্তর দেয় না, যা সে তার মতন সব প্ল্যান ফাঁস করে দিয়ে জানায় যে টমি কিভাবে তাকে শেষ করবে। ওদিকে বিশ্বযুদ্ধের ডামাডোলের মধ্যে বড় বড় সব বিস্ফোরণ হচ্ছে আর টমি সুড়ঙ্গ রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ডিউক জনের লোকজনকে বাতলে দিচ্ছে যে কোন দিক দিয়ে টমির লোকেরা হামলা করবে। তাই জনের সৈনিকরা টমিদের লোকদের খতম করার জন্য আলাদা আলাদা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে টমির টানেলের উপরে একটা বিশাল বোমা বিস্ফোরণ হয় আর মুহূর্তের মধ্যেই টমি চাপা পড়ে মাটির নিচে। এরপর রাত হলে ডিউক আর জন যখন অফিসের ভিতরে রিল্যাক্সে বসে আছে, ঠিক তখনই বাইরে থাকা সৈন্যরা দেখতে পায় যে কয়েকটা নৌকা তাদের দিকে এগিয়ে আসছে। ওদিকে টানেলের ভিতরে টমি তখনও মাটিতে চাপা পড়েছে, কিন্তু এই টমি এত সহজে মরবে না। সে কোনো মতন পাথরগুলো সরিয়ে জ্যান্ত অবস্থায় বেরিয়ে আসে। ওদিকে জনের সৈন্যরা রেডি হয়ে গেছে এই নৌকাগুলোকে উড়িয়ে দেওয়ার। কিন্তু টমি কি এত কাঁচা খেলোয়াড়? তাই এবার শুরু হয় আসল মাস্টার প্ল্যান। টমির সব লোকেরা একে একে নৌকা থেকে লাফিয়ে পড়ে নদীতে, আর এর পরপরই যখন নৌকাগুলো ঘাটে ভেড়ে তখন বিশাল এক বিস্ফোরণে পুরো সৈন্য নিয়ে তা উড়ে যায়। এই দৃশ্য দেখে জন বুঝতে পারে টমি তার খেল দেখানো শুরু করে দিয়েছে। সে তৎক্ষণাৎ ডিউককে চার্জ করে বলে যে তাহলে তলে তলে তুই আমাকে ধোঁকা দিচ্ছিলি। ঠিক তখনই ডিউক জানায় এই প্রথম আমি আমার কয়েনের টসের উল্টো সিদ্ধান্ত নিয়েছি। আমার কয়েন টসে বলা ছিল আমি টমিকে শেষ করব, কিন্তু এই কাজ আমি কখনোই করতে পারবো না, কারণ এই পিকি ব্লাইন্ডার্স বা জিপসিদের রাজা রোমবারও আমি নই, সেই রাজা হলো থমাস শেলবি। জেনারেল জনের এই সব কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। সে ভাবতেই পারেনি যে ডিউক শেষমেশ তার বাপের পথে হাঁটবে।
তখন সে তাচ্ছিল্য করে বলতে থাকে যে যেই বাপের জন্য তুই এখানে পড়ে আছিস সেই বাপ তো তোকে একা ফেলে রেখে চলে গেছে, কেমন বলো তুই। তবে ঠিক সেই মুহূর্তেই ঘটে এক বিশাল বিস্ফোরণ আর মাটির নিচ থেকে উঠে আসে থমাস শেলবি। এই দৃশ্য দেখে ডিউক নিজেও হতবাক হয়ে পড়ে, কারণ সে বুঝতেই পারেনি যে এত মারাত্মক কৌশলে টমি সব আগে থেকেই প্ল্যান করে রেখেছে। এরপর শুরু হয় তুমুল লড়াই। একে একে থমাস শেলবি তার বন্দুকের ম্যাগাজিন খালি করতে থাকে নাজি বাহিনীর উপর। পুরো পিকি ব্লাইন্ডার্স এবার ঝাঁপিয়ে পড়ে জার্মানদের শেষ করার জন্য। ডিউকো তার বাপের কাঁধে কাঁধ মিলিয়ে সাফ করতে থাকে সবকিছু। আর এরপরে টমি এমন এক কাণ্ড করে বসে যা কেউ কল্পনাও করতে পারেনি। টমি তার কাছে থাকা বোমা দিয়ে সেই নকল নোটগুলোর কন্টেনারকে ব্লাস্ট করে দেয়, আর মুহূর্তে জার্মানিদের সব প্ল্যান ভস্ম হয়ে যায়। তার মানে যার জন্য এত সবকিছু এখন তার সব পুড়ে ছায়। এই দৃশ্য দেখে তো জন পাগল হয়ে যায়। সে দ্রুতই পালানোর চেষ্টা করে, কিন্তু টমি তার সামনে এসে দাঁড়ায়। আর ঠিক এই মুহূর্তে জন পরপর দুটো গুলি চালিয়ে দেয় টমির বুকে, কিন্তু থমাস শেলবি এক চুল না নড়ে তাকে হেডশট দিয়ে পরপারে পাঠিয়ে দেয়। ফাইনালি সব মিশন সাকসেস। ইতিমধ্যে দুটো বুলেট তার ভিতরটা ছিঁড়ে ফেলেছে। ডিউক দৌড়ে আসে তার বাবাকে বাঁচাতে, কিন্তু থমাস শেলবি জানায় না, আজ তার শেষ সুযোগ চলে এসেছে চির শান্তি লাভ করার। টমি আর বেঁচে থাকতে চায় না এই একাকিত্ব আর দুর্বিষহ যন্ত্রণা নিয়ে, কিন্তু থমাস শেলবি এটাও চায় না যে অন্য কারো ছোড়া বুলেটে তার প্রাণ যাক। তাই সে এবার ডিউককে বলে, তোমার কাছে আমার নামে যে বুলেট আছে সেটা ব্যবহার করো। তার মানে টমি আগেই জানতো যে ডিউক তাকে মারতে চলেছে, কিন্তু এই কথা সে ঘুণাক্ষরে কাউকে বুঝতে দেয়নি। আসলে টমি নিজেই চাইছিল তার এই পরিণতি। ডিউক পাগলের মতো বলতে থাকে যে সে এই কাজ কিছুতেই করতে পারবে না, কিন্তু থমাস শেলবি চায় রাজার মতো মরণ, আর সেটা চায় নিজের রাজপুত্রের কাছ থেকে। তাই তো শত কষ্ট বুকে চেপে নিয়ে ডিউক শেলবি ফাইনালি মুক্তি দিয়ে দেয় থমাস শেলবিকে। বিশ্বাস করো, মুভির এন্ডিংটা যে এভাবে হবে আমি তা কল্পনাও করতে পারিনি। থমাস শেলবি চিরতরে বিদায় নেবে এটা ভাবতেই ভিতরটা ভেঙে যাচ্ছে, কিন্তু সবকিছুরই তো একটা শেষ আছে, আর টমির এই শেষটা যেন হলো একদম রাজার মতো। সে বিদায় নিয়ে পিকি ব্লাইন্ডার্সকে দিয়ে গেল তার উত্তরসূরি ডিউক শেলবির উপর। আর আজ থেকে ডিউক শেলবি হলো নতুন রাজা, যাকে বলা হয় রোমবারো। এভাবেই শেষ হলো এক রূপালী অধ্যায়, যেখানে থমাস শেলবি নামের এক সিগমাম্যান তার জীবনের ইতি টানলো। জানি অনেকের কষ্ট লাগছে, কিন্তু আমার মনে হয় এই বিদায় যথার্থই ছিল পিকি ব্লাইন্ডার্সের জন্য। আর হ্যাঁ, ইতিমধ্যে আমি তৃতীয় ওয়ার্ডটাও কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, তাই তোমার পাওয়া কোডগুলো দিয়ে কমেন্টস করে জিতে নাও এই কুইজ। বিজয়ীদের নাম জানতে চোখ রাখো পরের ভিডিওতে। আর সেই পর্যন্ত সবাই অনেক ভালো ও সুস্থ থাকো। ধন্যবাদ।